হ্যালো। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমাদের তড়িৎ রসায়নের ৪র্থ নম্বর লেকচার, ৪ নম্বর লেকচার। আমরা গত ক্লাসে ম্যাথ করতেছিলাম, আর আজকে হচ্ছে এই ম্যাথ থেকে শুরু হবে বলছিলাম। আর এই ম্যাথটা এখানে সব ম্যাথই আসলে সহজ, কোনো ম্যাথই কঠিন না। তো আগে বেসিকটা বুঝতে হবে আর কি, বেসিক বুঝে গেলে সবই ইজি। ওকে, তাহলে এই অঙ্কটা কি বলতেছে? অঙ্কটা বলতেছে যে এটা হচ্ছে অল ইন ওয়ান একটা অঙ্ক আর কি। ৩টে প্রশ্ন দেওয়া আছে, ৩টা প্রশ্ন সলভ করতে পারলে মানে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো বলতেছে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে, কপার সালফেট দ্রবণ তার মানে আমাদের একটা পাত্র আছে, যে পাত্রের মধ্যে দ্রবণটা হচ্ছে কপার আর সালফেটের মধ্যে, তাই না? আর কপার সালফেট দ্রবণের মধ্যে আয়ন আকার থাকলে কিভাবে থাকবে? আমি তো বলছি দ্রবণের মধ্যে ওরা আয়ন আকারে থাকে, কপার 2+ আকারে থাকবে আর সালফেট 2- আকারে থাকবে, তাই না? ওকে, একটু ক্লিয়ার হলো। বলছে যে মধ্য দিয়ে 3.7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 6 ঘন্টা ধরে প্রবাহিত করা হচ্ছে। এখন বলছে কত গ্রাম কপার জমা হবে, কতটি কপার পরমাণু জমা হবে, কত গ্রাম কপার সালফেট তড়িৎ বিশ্লেষণ করবে। এখন আমার একটা প্রশ্ন তোর কাছে, যে ১ নম্বর প্রশ্ন বলছে কত গ্রাম কপার জমা হবে আর কতটি কপার পরমাণু জমা হবে। এই দুইটা প্রশ্ন কি সেম না? বেসিক ঠিক থাকতে হবে। কারণ কেন? কারণ আমরা কি জানি যে n সমান W/m। তো প্রথম প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করছে কত গ্রাম জমা হবে, W বের করতে বলছে। সেকেন্ড বের করতে বলছে কতটি পরমাণু জমা হবে, পরমাণু বলছে, মোল বলা নেই। তো তুমি সেকেন্ড প্রশ্নটা আগে মোল সংখ্যা বের করে ফেলো। মোল সংখ্যা বের করে ফেললে তো তুমি পরমাণু সংখ্যা ইজিলি বের করতে পারতেছো, ঠিক না? কারণ ১ মোল সমান 6.02 × 10⁻23 সংখ্যক পরমাণু। তার মানে যত সংখ্যক মোল বের হবে সেটার সাথে তুমি 6.02 × 10⁻23 সংখ্যক পরমাণু গুণ করে দিবা, শেষ, পরমাণু বের হয়ে যাবে। তাহলে প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন কিন্তু অ্যাকচুয়ালি সেম। আমরা দেখি আসলে ওরা কি করছে। তো আমাদেরকে আই এর মান দেওয়া আছে, আর টি এর মান হচ্ছে যে কত দেওয়া আছে, কত দেওয়া হচ্ছে যে 6 ঘন্টা দেওয়া আছে। 6 ঘন্টা তার ঘন্টা হিসাব করা যাবে না, কারণ আমরা অঙ্ক করার সময় সময়ের মানটাকে সেকেন্ড এককে নিয়ে আসি। তো আমাদেরকে এখন বলতেছে যে ডাব্লিউ কপার কত, প্রথম নাম্বার প্রশ্ন। কেন আমরা কি জানি না যে কিউ সমান আইটি, আবার কিউ সমান এন ওয়াই এফ, সরি এন ওয়াই বলতেছি, ওয়াই ওয়াই কেন বলছি? কারণ আমি 3 যখন পড়াচ্ছিলাম তখন তুল্য সংখ্যা ওয়াই দিয়ে পড়াইছিলাম। কারণ ইলেকট্রন সংখ্যা আর ইলেকট্রনের চার্জের মান আর হচ্ছে যে তুল্য সংখ্যার মানটা ভুলে ফেলতো, সেই জন্য। কিন্তু আমরা কি জানি, এই ক্ষেত্রে আমরা তুল্য সংখ্যাকে ই দ্বারাই প্রকাশ করি। তাহলে কিউ সমান আইটি বা এনইএফ। তো এখানে তো কিউর কোনো মান দেওয়া নাই, তোমাকে দেওয়া আছে আই এর মান আর টি এর মান দেওয়া আছে। তাহলে তুমি কিউ সমান কিউটা কেন রাখবা? তুমি আইটি সমান এনইএফ রাখো, তাই না? তো আই এর মানও দেওয়া আছে, টি এর মানও দেওয়া আছে। এফ এর মান তো সবসময় 96,500 ফ্যারাডের ধ্রুবক যেটাকে বলা হয়, ফ্যারাডের মান 96,500। এর মান হচ্ছে তুল্য সংখ্যা। তো আমাদেরকে কিসের তুল্য সংখ্যা বের করতে হবে? কপারের তুল্য সংখ্যা বের করতে হবে, তাই না? তো কপার কি, কপার 2+ আকারে থাকে না? তো কপার 2+ আকারে থাকলে তার মানে ও দুইটা ইলেকট্রন গ্রহণ করলে তবে না ও কপারে পরিণত হবে, তাই না? তো তুল্য সংখ্যার মান কত হবে? 2 হবে, তাই না? তুল্য সংখ্যার আরো আরো ইজি পদ্ধতি দেখাই দিই। ওর উপরে যে চার্জটা আছে, চার্জের মান, এই চার্জের মানটাই হচ্ছে তুল্য সংখ্যা। শর্টকাট কথা, কারণ ওর চার্জের মান যেটা আছে, ঠিক ততটা ওর চার্জের গ্যাপটা ফিল আপ করার জন্য তো ঠিক ততটাই ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? তো এটাকে যদি আমরা তুল্য সংখ্যা বলতে পারি, তাহলে এটাকে কেন তুল্য সংখ্যা বলতে পারবো না? তুল্য সংখ্যার ক্ষেত্রে তো প্লাস মাইনাস হিসাব করা হয় না, প্লাস মাইনাস হিসাব করা হচ্ছে না, মানে ইলেকট্রন ছাড়তেছে নাকি গ্রহণ করতেছে এটা হিসাব করা হয় না, ঠিক না? যেমন আমি যদি এখন হুট করে তোকে জিজ্ঞেস করি জিঙ্কের তুল্য সংখ্যা কত, ধর জিঙ্ক, তো জিঙ্ক তুই জানো যে জিঙ্ক আয়ন আকারে থাকলে জিঙ্ক 2+ আকারে থাকে, তাহলে এই 2+ আকারটা এটাই হচ্ছে তার কি, তুল্য সংখ্যা। হ্যাঁ, কিন্তু ব্যতিক্রম হলে আয়ন থেকে আয়নে থাকলে তখন কিন্তু ব্যতিক্রম হয়, তখন এটা প্রশ্ন বলে দেওয়া থাকবে যে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে বা করেনি। তো এইখান থেকে আমরা তার মানে এফ এর মানও জানি, আর কি বলে, আমার কলম কই গেল, হ্যাঁ, আমরা তাহলে এফ এর মানও জানি, ই এর মানও জানি, তুল্য সংখ্যার মানও জানি, টি এর মানও জানি, আই এর মানও জানি। আমাদেরকে বলছে কত গ্রাম কপার জমা হবে। তো এখানে এন এর মানটা তো আমরা জানি না, তাই এন এর মান আমরা W/m এ নিই, কারণ গ্রাম হিসাব করতে বলছে। তাহলে ডাব্লিউ, এখান থেকে এ এম অফ কপারের মানটাও আমরা মুখস্থ, যেটা তার প্রকৃত পারমাণবিক ভর আর কি, 63.5। কপারের প্রকৃত পারমাণবিক ভর কত? 63.5। এখানে কয়েকটা পরমাণুর ভর মুখস্থ রাখা লাগবে, যেমন কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম। এগুলো ম্যাথ করতে করতে বুঝবি ঘুরে ফিরে সেম জিনিসগুলো নিয়ে আসতেছে, ওদের পারমাণবিক ভর মুখস্থ রাখা লাগবে। তাহলে তুমি এখন এখান থেকে ইজিলি ডাব্লিউ অফ কপারটা বের করে ফেলতে পারতেছো না? অবশ্যই পারবা। হ্যাঁ, তাহলে এখান থেকে বের করে ফেলো, তাহলে প্রথম নাম্বার প্রশ্ন সলভ হয়ে গেছে। সেকেন্ড প্রশ্ন আমাকে বলছে কি, সেকেন্ড প্রশ্ন আমাকে বলছে যে
কতটি কপার পরমাণু জমা হবে, কতটি কপার পরমাণু জমা হবে। এবার পরমাণু হিসাব করতে বলছে, তো তোমার ডাব্লিউ এর মান যেটা আসছে, এই যে আমরা কি জানি এন সমান ডাব্লিউ বাই এম, তো তোমার ডাব্লিউ এর মান যেটা আসছে সেটা কি হবে দেখি বলো তো। বেড়া হয়ে গেল গা। ওকে, আমরা কি জানি এন সমান, লেখা বেড়ে আসতেছিলাম, হ্যাঁ আমরা কি জানি এন সমান ডাব্লিউ বাই এম। তো তুমি ডাব্লিউ এর মানও জানো, এম এর মানও জানো, তো তুমি এখান থেকে এন এর মানটা অবশ্যই বেড়ে যাবা। ধরো এন এর মান এক্স, এক্স এক্স আসছে, যে এক্স মোল আসছে এন এর মান। এখন এন এর মান যে এক্স মোল আসে, আমাকে বলছে কতটি পরমাণু, তাহলে এই এক্স এর সাথে আমরা কি জানি 1 মোল সমান 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টা পরমাণু। অণু হিসাব করলে অণু, পরমাণু হিসাব করলে পরমাণু। তাহলে এক্স মোল সমান কত হবে, 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু এক্স। শেষ, আনসার চলে আসছে, এটাই হচ্ছে আমাদের আনসার। পরমাণু বের করতে বলছে। এই যে এই নিয়মে করা আছে। হ্যাঁ, যদি ওরা সূত্রটি হচ্ছে মানে আবার শুরু থেকে করছে আর কি, আমাদের তো এত শুরু থেকে করার দরকার নেই, আমরা তো জেনেই গেছি ডাব্লিউর মান কত, এটা জেনে গেলে আর সমস্যা কোথায়, তাই না। এখন আমাদের হচ্ছে যে কোথায় করতে হবে, এখন হচ্ছে আমাদের থার্ড প্রশ্ন, কত গ্রাম কপার সালফেট তড়িৎ বিশ্লেষণ ঘটবে, কত গ্রাম কপার সালফেট, কপার সালফেট, কপার সালফেট বলছে। এবার কিন্তু কপারও বলে নেই, ইন্ডিভিজুয়াল কপারও বলে নেই, সালফেটও বলে নেই, এবার ডাইরেক্ট কপার সালফেট বলছে। একদম ইজি অঙ্ক, কত গ্রাম কপার সালফেট কি বলছে তড়িৎ বিশ্লেষণ ঘটবে, তাই না। তো আমরা কি সূত্র কি জানি, সূত্র কি জানি যে আইটি সমান এন ই, এন ই এফ, তাই না। এফ এর মান আমরা জানি, এফ এর মান হচ্ছে 96,500, 96,500। ই এর মান হচ্ছে যে 2, তুল্য সংখ্যা 2, কেন তুল্য সংখ্যা 2, কপার আর সালফেটের মধ্যে দেখ, কপার 2 প্লাস আকারে আছে, সালফেট, সালফেটের 2 মাইনাস আকারে আছে, 2 দুইটাই 2। আর যেহেতু তুল্য সংখ্যাতে প্লাস মাইনাস হিসাব করা হয় না, তাহলে কি তুল্য সংখ্যা 2ই হবে, ঠিক না। আর এন এর মানটা আমাদেরকে যেহেতু গ্রাম হিসেব করতে বলছে, কত গ্রাম কপার কি হবে, মানে তড়িৎ বিশ্লেষণ, কপার সালফেট তড়িৎ বিশ্লেষণ করবে। এখন এন এর মান কত গ্রাম হিসাব করতে হবে, তাহলে ডাব্লিউ বাই এম এ বসাইতে হবে। কিন্তু এখন ডাব্লিউ এর মানটা শুধু কপারের বসাইলে হবে না, যেহেতু তোমাকে বলছে কত গ্রাম কপার সালফেট তড়িৎ বিশ্লেষণ করবে, তার মানে কপার আর সালফেট এই দুজন মিলে তাদের মোট ভর যেটা হচ্ছে, মোট ভর যেটা হচ্ছে সেটা বসাইতে হবে কোথায়, সরি ডাব্লিউ তে না, ডাব্লিউ তো আমাদেরকে বের করতে বলছে, ডাব্লিউ কোথায়, ডাব্লিউ তো আমাদেরকে বের করতে বলছে এম এর মানটা, এম এর মান যে আণবিক ভর। এখন কপারের প্রকৃত পারমাণবিক ভরটা বসাইলে হবে না, এখন কপার সালফেটের বসাইতে হবে, তোমাকে বের করতে বলছে কপার সালফেট। তাহলে এখানে শুধু এম এর মানটা, বড়হাতের এম এর মানটা, আণবিক ভরের মানটা কপার সালফেটের যে ভরটা আছে যোগ করে সেটা বসাবো, সেটা বসাই দিলে আমাদের কাজ শেষ। আর ডাব্লিউ মান অটোমেটিক বেরিয়ে যাবে, কারণ টি এর মানও দেওয়া আছে, আই এর মানও দেওয়া আছে, শেষ অঙ্ক। তারপর হচ্ছে কি আমাদের পরের অঙ্ক কি বলতেছে, আমাদেরকে পরের অঙ্ক বলতেছে এসটিপি তে অ্যাসিড মিশ্রিত পানি দ্রবণে, আচ্ছা অ্যাসিড মিশ্রিত পানি দ্রবণে, এগুলো হচ্ছে একটু সাধারণ ট্রিকি প্রশ্ন, কিন্তু একদম ইজি অঙ্ক। অ্যাসিড মিশ্রিত পানি দ্রবণে 10 এম্পিয়ার 10 ঘন্টা কত লিটার চালানো হচ্ছে, এখানে কাটা করছে কেন, আচ্ছা আমাদেরকে কি বলতেছে যে এসটিপি তে অ্যাসিড মিশ্রিত পানি দ্রবণে আই সমান দেওয়া আছে 10 এম্পিয়ার আর টি সমান দেওয়া আছে 10 ঘন্টা, দিলে কত লিটার, লিটারে বের করতে বলছে। আমার কথা হচ্ছে যে ভাই, আমরা যদি কোনো রকম এন এর মান বের করতে পারি, এই এন এর মান মানে মোল সংখ্যা বের করতে পারি, মোল সংখ্যা থেকে আমরা চাইলে লিটারে যেতে পারি, আমরা চাইলে ভরে যেতে পারি, আমরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি এই মোল সংখ্যা থেকে, পারি না। তো আমাদের মেন টার্গেট হবে এই এনটা বের করা। এই এনটা কেমনে বের করবো, এখানে আমরা একটু দেখি। আমাদেরকে আই এর মান দিয়ে দিছে, টি এর মানও দিয়ে দিছে, বাকিটা হচ্ছে যে আমাদের শুধু এফ এর মান তো আমরা আগে থেকে জানি যে 96,500, আর হচ্ছে যে এন এর মান তো আমরা বের করব, আর শুধু বাকি আছে শুধু ই এর মানটা বের করা, তাই না, শুধু ই এর মানটা বের করা। এখন কথা হচ্ছে এখানে আমাকে শুধু ক্লু দিছে কি অ্যাসিড মিশ্রিত পানি, ক্লু দিছে কি শুধু অ্যাসিড মিশ্রিত পানি। এখানে কোন পরমাণু, জিঙ্ক নাকি অ্যালুমিনিয়াম কিছু বলে দেয়নি, তাহলে আমরা কি করব, আমরা তুল্য সংখ্যা কার বের করব। আচ্ছা অ্যাসিড বলতে কি বুঝাই, অ্যাসিড জলীয় দ্রবণ সবসময় H প্লাস দান করে না, অ্যাসিড জলীয় দ্রবণ সবসময় কি করে, অ্যাসিড জলীয় দ্রবণে, একটু সুন্দর করে লিখি, অ্যাসিড জলীয় দ্রবণে সবসময় কি করে, জলীয় দ্রবণ সবসময় H প্লাস দান করে। তার মানে এখন অ্যাসিড মিশ্রিত পানি মানে কি,
যে পাত্রের মধ্যে আমরা কাজ করতেছি ওখানে আয়ন আকারে H+ থাকবে অনেকগুলা, H+ থাকবে, H+ থাকবে। তার মানে এই H+ এর তুল্য সংখ্যাটা বের করতে হবে, কারণ এখানে পাত্রের মধ্যে পরমাণু আছে শুধু, বা পরমাণু বা আয়ন আছে শুধু H+, এখানে জিঙ্ক অ্যালুমিনিয়াম কারো কথা বলে দেয়নি, তাহলে H+, তো H+ এর তুল্য সংখ্যা কত হবে? E সমান 1। কেন 1? কারণ এখানে যেটা চার সংখ্যা সেটাই তার তুল্য সংখ্যা, প্লাস মাইনাস দেওয়া লাগে না, তাহলে 1 যেহেতু দেওয়া আছে, হ্যাঁ ওকে। কিন্তু এখানে হচ্ছে যে মিস্টেকটা করবি তোরা সবাই, জলীয় দ্রবণে H+ আয়ন করে, ঠিক আছে, হ্যাঁ এই যে ভুলটা করছি, এই ভুলটা না করলে শিখতি না। এখানে E সমান কখনো 1 হবে না, তাহলে কি ইয়া করছে, মানে নিয়ম কি চেঞ্জ করছে? নিয়ম চেঞ্জ করা নেই ভাই। H সবসময় কি আকারে থাকে? H সবসময় H2 আকারে থাকে, কখনো H আকারে থাকে? থাকে না। তার মানে H2 টা ভাঙবে, যে H2 টা ভাঙবে, H2 ভাঙলে এভাবে ভাঙবে না, 2H, একটা H যদি একটা একটা ইলেকট্রন দেয় তাহলে দুইটা H কয়টা দিবে? দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে 2H+ এ পরিণত হবে। তাহলে H+, কারণ H+ তো H শুধু এক মোল আকারে থাকতে পারে না, এটা দুই দ্বিপারমাণবিক অণু, দ্বিপারমাণবিক অণু হলে তাহলে ওরা 2H আকারে থাকবে, তো 2H আকারে থাকলে দুইটা একটা ইলেকট্রন, একটা হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ছাড়ে তাহলে দুইটা হাইড্রোজেন কয়টা ছাড়বে? দুইটা ইলেকট্রন ছাড়বে, তাহলে 2H+ এ পরিণত হবে। তার মানে এই ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে? 2। এই ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে 2। আর বাকি সবকিছুর মান আমাদেরকে দেওয়া আছে, I এর মান দেওয়া আছে, T এর মান দেওয়া আছে, এখন N এর মানটা বের করতে হবে। আর N এর মানটা যদি বের করতে পারে আমরা N এর মান থেকে যে কোনো মানে কনভার্ট হইতে পারবো। এমনি এখন আমাদেরকে বলছে কত লিটার হাইড্রোজেন জমা হবে, লিটারে কনভার্ট করতে বলছে N টাকে। N এর মান আসছে কত, যে এই মানটা আসছে N এর মান, হয়ে গেল বললাম, হ্যাঁ N এর মান আসছে এই মানটা। তো এই মানটা থেকে আমরা কেমনে লিটারে কনভার্ট করব? একদম ইজি ব্যাপার না? আমরা কি জানি যে N সমান যে আয়তনটা বের করতে বলছে সেটা ডিভাইডেড VSTP, আর VSTP তে যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে ভি এর মানও দেওয়া আছে, আর এটার মান 22, ভি এর মান দেওয়া নেই, সরি, VSTP এর মান তো আমরা জানি 22.4 লিটার, আর N এর মান তো এখনই পাইছো, ধরলাম N এর মান এটা ভগ্নাংশে রেখে দিছে, আমরা ধরে নিলাম এটার মান X। তো এখন বি এর মান কি বের করা যাবে না? আশা করি পারা যাবে। তারপর হচ্ছে যে হয়ে গেল আমার কলম, হ্যাঁ আচ্ছা এই অঙ্কটা দেখলে অনেক বড় লাগতেছে, দেখে মনে হচ্ছে ভয় পাই যাওয়ার মতন একটা অবস্থা, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। এটা হচ্ছে যে ওই দ্বিতীয় কেস যেটা পড়াইছিলাম, দ্বিতীয় কেস আমরা কি পড়াইছিলাম? ফ্যারাডের সূত্রে, ফ্যারাডের সূত্রে আমরা দ্বিতীয় কেস পড়াইছিলাম যে যদি কারেন্ট সেম পরিমাণ যায়, কারেন্ট সেম পরিমাণ যায়, আমরা কি জানি যে ডাব্লিউ সমান চ্যাট কিউ, এটার সূত্র না? তো কারেন্ট যদি সেম পরিমাণ যায় তাহলে সবগুলোর মধ্যে দিয়ে কারেন্ট কিউ পরিমাণে যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি ডাব্লিউ সমানুপাতিক চ্যাট, ঠিক না? তার মানে সবগুলোর মধ্যে দিয়ে সেম কারেন্টটাই যাচ্ছে, সেম কারেন্ট কিউটাই যাচ্ছে, হ্যাঁ। এই অঙ্কটা এখানে এখানে যে সিস্টেমে করে দেওয়া আছে এই সিস্টেমে আমরা করবো না, আমরা অন্য সিস্টেমে করবো। এ বি সি তিনটি বৈদ্যুতিক কোষ পরস্পর সিরিজে যুক্ত আছে, এই যে এ বি সি তিনটা পরস্পর সিরিজে যুক্ত আছে। তো বলছে কোষটিতে যথাক্রমে জিঙ্ক সালফেট, এখানে তো জিঙ্ক সালফেট আছে, আর এখানে তো সিলভার নাইট্রেট আছে, আর এখানে তো কপার সালফেট আছে, এখানে তো কপার সালফেট আছে। বলছে ক্যাথোডে যদি 1.45 গ্রাম সিলভার জমা না হওয়া পর্যন্ত, ক্যাথোডে 1.45 গ্রাম সিলভার জমা না হওয়া পর্যন্ত 1.5 বিদ্যুৎ চালনা করা হলো, কত মিনিট ধরে বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছিল? তার মানে প্রথম অঙ্কটা আমরা আগে সলভ করি, দেখি তো সিলভার কোথায় আছে, কোন পাত্রে আছে, এই যে সিলভার এই পাত্রে আছে। আমাদেরকে বলছে ক্যাথোডে সিলভার জমা হয়, ক্যাথোডে সবসময় সিলভারই জমা হয়, এটা তো স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ ক্যাথোডে সবসময় সিলভার জমা হয়, মানে ক্যাথোডের দিকে প্লাস চিহ্নগুলো আসে আর অ্যানোডের দিকে মাইনাস চিহ্নগুলো আসে। কারণ অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। ওর প্লাস বলে ওর ইলেকট্রন দরকার, ওর ইলেকট্রন গ্রহণ করা দরকার, আর ওর মাইনাস বলে ওর মধ্যে ইলেকট্রন একটা বেশি আছে, ওগুলো ছাড়া দরকার, তাটা ছাড়বে কোথায়? অ্যানোডে ছাড়বে। তো আমাদেরকে এটা নিয়ে হিসাব করার দরকার নেই, আমাদেরকে সিলভার নিয়ে হিসাব করতে বলছে। তো আমাদেরকে প্রথমে বলছে কি, প্রথমে আয়ের মান দিয়ে দিছে, খুব ভালো কথা, কত গ্রাম জমা হচ্ছে সেটাও বলে দিছে। তো আমাদেরকে শুধু কত ভরে সিলভার জমা হচ্ছে সেটা বের করতে বলছে। এটা কি বের করার কোনো ব্যাপার? আমরা কি জানি ভাই? আমরা জানি না যে আইটি সমান এন NEF, আইটি সমান NEF, এম এর মতন লাগতেছে, এটা এন হবে, NEF। তো তোমাকে আই এর মান দিয়ে দিছে, এফ এর মান আমরা জানি, ই এর মান তুল্য সংখ্যা, সিলভারের তুল্য সংখ্যা কত হবে? সিলভার
প্লাস আকারে থাকে, ঠিক না? তাহলে সিলভার প্লাস আকারে থাকে। আর সিলভার এই যৌগতে যার সাথে ছিল, সিলভার নাইট্রেটের সাথে ছিল, হ্যাঁ, নাইট্রেটের যোজনী 1, তাহলে এখানে এর মান 1, তাহলে n এর মান কত হবে? n এর মান কত হবে? তোমাকে ভর দিয়ে দিছে, কিন্তু সিলভারের ভর দিয়ে দিছে, কত গ্রাম জমা হচ্ছে বলে দিছে, যে ওরা বলে দিছে যে সিলভার 1.45 গ্রাম জমা হচ্ছে। তাহলে তুমি n এর মান বের করতে পারবে না W/m দিয়ে। সিলভারের প্রকৃত পারমাণবিক ভর হচ্ছে যে, এটা প্রশ্ন নরমালি দেওয়া থাকে, আমি ভুলে গেছি এখন। সিলভারের প্রকৃত পারমাণবিক ভর এই যে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে 108। তাহলে 1.45 ডিভাইড বাই 108, তাহলে তুমি n এর মানও পেয়ে গেছো। এখন আর তোমার লাগে কি ভাই? তুমি সবার মান পেয়ে গেছো, এখন তুমি টি এর মানটা বের করো। এগুলো একদম ইজি অঙ্ক বলছি না, টি এর মান বের করো, শেষ অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা এখন সেকেন্ড প্রশ্নটা সলভ করি। কারণ টি এর মান কেন বের করছে? কারণ বলছে কত মিনিট বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছিল। আর টি এর মানটা সেকেন্ডে আসলে সেকেন্ড থেকে আমরা এটা মিনিটে কনভার্ট করে নেব, এটা তো কোনো ব্যাপার না। আমরা কি জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট, নাকি? বাচ্চাদের পড়া পড়াতে হচ্ছে। এখন বলতেছে জমা হওয়া কপার ও জিঙ্কের পরিমাণ কত? জমা হওয়া কপার ও জিঙ্কের পরিমাণ কত? ভালো কথা। প্রথম কথা হচ্ছে, আমরা সেটা কিভাবে বের করতে পারি? আমরা জানি যে জমা হওয়া ভর বের করতে হচ্ছে, ভর সবসময় ডাব্লিউ দিয়ে বের করে। আমরা জানি ডাব্লিউ সমান ঝ্যাট কিউ। এখান থেকে কিউর মানটা আমরা বের করতে পারার কোনো চান্স নাই, হ্যাঁ। আচ্ছা, কিউর মানটা আলাদা বের করতে পারো, কিউর মানটা আলাদা বের করতে পারো, যেহেতু আমরা এখন টি এর মানটা পেয়ে গেছি, আগের অঙ্ক থেকে টি এর মানটা পেয়ে গেছি, ওটা কিন্তু সেকেন্ডে বসাইতে হবে। সেকেন্ডে যে মানটা আসে, মিনিটটা আবার বসাইছে না। আমরা সমান কিউ সমান কি জানি? আইটি। এখান থেকে আই মানও দেওয়া আছে, টি এর মানও দেওয়া আছে। টি এর মান মানে আমরা পাইছি, যেটা পাইছি এটা কিন্তু মিনিটে আবার কনভার্ট করতে হবে, মিনিটে মান আবার বসাইছি, এটা সেকেন্ডে বসাই আমরা কিউর একটা মান পেয়ে যাব। এবার হচ্ছে ডাব্লিউ সমান ঝ্যাট কিউ। এখন হচ্ছে ঝ্যাট কোত্থেকে পাবো? জ্যাটের একটা সূত্র আমরা শিখছিলাম, মনে আছে কিনা জানি না। জ্যাটের সূত্র হচ্ছে যে, আমরা জানি, হয়ে গেল আমার কলম, এই যে জ্যাট সমান আমরা জানি এম ডিভাইড বাই ই এফ। তো আমাদেরকে বলছে জিঙ্ক আর কপারেরটা বের করতে। তো আমরা প্রথমে জিঙ্কের জ্যাটের মান বের করব, এরপর জিঙ্কের কপারের মান বের করব। তো আমরা জিঙ্কেরটা দিয়ে দেখাচ্ছি, বাকিটা তুই করবি। জিঙ্কেরটা দিয়ে কেমনে করবো? এম এর মান বসাই দিব। জিঙ্কের এম এর মান, জিঙ্কের পারমাণবিক ভর, প্রকৃত পারমাণবিক ভর মনে হয় 65, এটা আমি শিওর না 65.5 নাকি শুধু 65, এটা দেখবি। 65। আর জিঙ্কের তুল্য সংখ্যা কত হয়? জিঙ্ক সবসময় 2+ আকারে থাকে, হ্যাঁ, কারণ এখানে প্রশ্নে যেহেতু ব্যতিক্রমের কিছু বলে দেওয়া নেই, তাহলে জিঙ্ক আমরা 2+ আকারে ধরবো। তাহলে এটা যেহেতু তার আয়ন আকারে থাকা চার্জ সংখ্যা, তাহলে এটাই তার তুল্য সংখ্যা হবে বিক্রিয়াতে কোনো না কোনো ভাবে, হ্যাঁ। তাহলে তুল্য সংখ্যা বসাই দিচ্ছি, এফ এর মানও বসাই দিচ্ছি 96,500। ইয়া জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান পেয়ে গেছি, জ্যাটের মান। এবার জ্যাটের মান পেয়ে গেলে আর কি লাগে? ডাব্লিউ সমান জ্যাট কিউ, কিউ মান তো আমি বের করলাম, জ্যাটের মানটা বসাই দিব। এভাবে জিঙ্কেরটা বের করবি, এবার কপারেরটা বের করবি। কপারের এম এর মান হচ্ছে 63.5। আচ্ছা, জিঙ্কেরটা তো দিয়ে দিছে, জিঙ্কের আণবিক ভর তো ওরাই দিছে, আণবিক ভর বলতেছে, ওদের প্রকৃত পারমাণবিক ভরগুলো তো প্রশ্নে দেওয়াই আছে, এই যে 65.38। এই যে 65.38 মানে 65, কারণ 65.5 এ গেলে বলতে পারতাম 66 হয়ে গেছে। তাহলে আমারটা ঠিক আছে, 65.38 বসাই, যেহেতু ওরাই প্রশ্ন বলে দিচ্ছে, কিছু বলে দেওয়া থাকলে 65 বসাইলে সমস্যা হইতো না, হ্যাঁ। অঙ্কটা বেড়ে গেল। এখানে অঙ্কটা অন্যভাবে করে দেওয়া আছে, এভাবে একটু কঠিন ভাবে করে দেওয়া আছে, এটা এখন বুঝবি না, সেই জন্য আমি আর ওখানে গেলাম না, আমি আমার মতন করে দিছি। এখন আচ্ছা, এখন হচ্ছে একটা স্পেশাল থিওরি আমাদেরকে পড়া লাগবে। স্পেশাল থিওরি বলতে এই টপিক নিয়ে অনেক ম্যাথ আসে। এই টপিক নিয়ে বেশি কিছু বোঝারও দরকার নেই, যতটুকু বলবো ওটুকু বুঝবি, ওটুকু বুঝলে এনাফ। স্পেশাল কেস দুইটা। প্রথম কেসে আমরা কি করব? ধর এখানে একটা নিকেল নাইট্রেটের দ্রবণ আছে, এখানে কথার কথা ধরলাম। নিকেল দিয়ে কেন ধরলাম? নিকেল দিয়ে এই টাইপের ম্যাথ গুলো আসে, অন্যগুলা দিয়ে খুব কম আসে, বাট তাই বলে অন্যগুলাতে স্পেশাল কেস হবে না, এটা বলা যাবে না, আসতেই পারে, বেসিক ঠিক থাকতে হবে। নিকেল নাইট্রেট, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, নিকেল নাইট্রেট এইভাবে থাকে, ঠিক না? এটা হচ্ছে নিকেল নাইট্রেটের যৌগ, কারণ নিকেলের যোজনী 2+ আর নাইট্রেটের যোজনী 1। তার মানে 2+ কে যদি নিউট্রাল করতে হয়, এখানে দুইটা নাইট্রেট লাগবে, সেই জন্য এটা নাইট্রেট থাকে কয়টা? দুইটা, এটা খেয়াল রাখতে হবে। তাহলে দ্রবণ আয়ন আকারে যখন থাকবে, তখন নিকেল 2+ আকারে থাকবে, আর এখানে থাকবে 2 নাইট্রেট মাইনাস আকারে থাকবে,
কারণ একটা নিকেলকে নিউট্রাল করতে গেলে দুইটা নাইট্রেট লাগতেছে, এটা এইভাবে থাকবে, বুঝতে পারছি? ওকে, এবার চাই কেস ওয়ান। কেস ওয়ানে বলতেছে দ্রবণের আয়ন আর তড়িৎদ্বার ভিন্ন। এটা দ্বারা কি বোঝাচ্ছে? দ্রবণে আছে নিকেল 2+ আর নাইট্রেট 2, নাইট্রেট মাইনাস, এখানে নাইট্রেট, এটা 2 নাইট্রেট মাইনাস হবে। যাই হোক, এখন হচ্ছে কি বলতেছে, দ্রবণ আয়ন হচ্ছে একটা হচ্ছে নিকেল 2+ আর একটা হচ্ছে নাইট্রেট মাইনাস। ওকে, আর তড়িৎদ্বার হচ্ছে যে কি প্লাটিনামের তড়িৎদ্বার নিছে। আমরা কিসের তড়িৎদ্বার নিছি? প্লাটিনামের তড়িৎদ্বার। প্লাটিনাম আর নিকেল কি সেম? কিংবা প্লাটিনাম কিংবা নাইট্রেট কি সেম? সেম না। তার মানে আমরা তড়িৎদ্বার ভিন্ন নিছি। আর কার থেকে ভিন্ন নিছি? দ্রবণে যে আয়নগুলো আছে তার থেকে তড়িৎদ্বারটা ভিন্ন নিছি, অন্য অন্য ক্যাটাগরির তড়িৎদ্বার নিছি। আমরা নিছি প্লাটিনামের, আর দ্রবণ আয়ন আছে নিকেল আর নাইট্রেট। খুব ভালো কথা। তাহলে এখন এই কেসে কি ঘটবে? অ্যানোডে সবসময় জারণ হয়, ক্যাথোডে সবসময় বিজারণ হয়। হ্যাঁ, তাহলে এই যে কি বলে, ইলেকট্রন বাড়তি আছে কার? নাইট্রেটের না? ইলেকট্রন বাড়তি যদি নাইট্রেটের থাকে তাহলে ইলেকট্রন ছাড়বে কি? নাইট্রেট না? তাহলে নাইট্রেট যাবে অ্যানোডে, অ্যানোডে গিয়ে অনেকগুলো, এখানে তো অনেকগুলো নাইট্রেট আছে, সবগুলো অ্যানোডে গিয়ে একটা একটা ইলেকট্রন ছাড়বে। একটা নাইট্রেট একটা ইলেকট্রন ছাড়বে, তাহলে দুটো নাইট্রেট দুটো ইলেকট্রন ছাড়বে, কারণ নাইট্রেট এখানে 2 নাইট্রেট আকারে আছে, এটা একটু আগে বুঝালাম, 2 নাইট্রেট আকারে আছে। তাহলে এখন কি হবে? দুটা নাইট্রেট দুটা করে ইলেকট্রন ছাড়বে, নাইট্রেটে পরিণত হবে, 2 মোল নাইট্রেটে পরিণত হবে। তার মানে এখানে অনেকগুলো নাইট্রেট এসে জমা হচ্ছে, তার চারপাশে প্লাটিনাম তড়িৎদ্বারের চারপাশে জমা হয়ে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাই না? আবার ক্যাথোডে কি হচ্ছে? ক্যাথোডে নিকেল 2+, ওর হচ্ছে ইলেকট্রন ঘাটতি আছে, দুটো ইলেকট্রন ঘাটতি আছে। হ্যাঁ, তাহলে ও ইলেকট্রন পাবে কার থেকে? ক্যাথোড থেকে তো পাবে, তাই না? কারণ ক্যাথোডে সেই ইলেকট্রনগুলো জমা হয়, সরি, জমা হয় বলতে এটা তো আমরা ব্যাটারিতে লাগাইছি, ব্যাটারির নেগেটিভ প্রান্তটা এখানে লাগাইছি না, তাহলে এখানে নেগেটিভ চার্জগুলো জমা হবে। তাহলে নিকেল 2+ গুলো ওখান থেকে, একটা নিকেল 2+ দুটা করে ইলেকট্রন গ্রহণ করে নিকেলে পরিণত হবে। কিন্তু এটা তো শিওর নাইট্রেট গুলো এখানে জমা হচ্ছে, নিকেল গুলো এখানে জমা হচ্ছে তার চারপাশে, কারণ এখানে তো অনেকগুলো নিকেল অনেকগুলো নাইট্রেট। তো তখন কি হবে? ডাব্লিউ অফ অ্যানোড, বর্তমানে ডাব্লিউ অফ অ্যানোড বলতে অ্যানোডের বর্তমান ভর, মানে জমা হওয়ার পর আগে যে ভরটা ছিল তার সাথে এবার নিকেলের ভরগুলো জমা হবে না, সরি নিকেল বলতে নাইট্রেটের ভরগুলো জমা হবে না, কারণ তার আগে যে ভরটা ছিল এবার চারপাশে নাইট্রেট গুলো জমা হচ্ছে, নাইট্রেট গুলো ইলেকট্রন ছাড়তেছে, তার মানে এখন নাইট্রেটের ভরগুলো জমা হচ্ছে তার পাশে। তার মানে এখন বর্তমানে ভরটা অ্যানোডের ভর হবে কি? পূর্বে যা ছিল তার সাথে নাইট্রেটের ভরগুলো যোগ হবে, মোট কত পরিমাণ নাইট্রেট যুক্ত হয়েছে। ঠিক সেম ভাবে ক্যাথোডে গিয়ে নিকেল গুলো জমা হচ্ছে তার চারপাশে, তার মানে বর্তমানে আগে পূর্বে ক্যাথোডের ভর যা ছিল তার সাথে আমরা যত পরিমাণ নিকেল জমা হয়েছে তা যোগ করে দিলে বর্তমান ক্যাথোডের ভরটা পেয়ে যাব। এটা হচ্ছে কেস 1। হ্যাঁ, কেস 2 তে এখন কি হবে? কেস 2 তে হচ্ছে আমরা এবার দণ্ড আর আয়ন সেম রাখবো। এখানে নিকেল 2+ আর নাইট্রেট 2- আছে, তো আমাদের দণ্ড আর আয়ন সেম রাখতে গেলে আমাদের কি করতে হয়? নিকেলের দণ্ড নাও নতুবা নাইট্রেটের দণ্ড নাও। তো আমাদের কাছে আছে নিকেলের দণ্ড, তো আমরা নিলাম নিকেলের দণ্ড। একটা কথা সবসময় মনে রাখবি, এই কেসের ক্ষেত্রে আমরা দণ্ড জান নিছি, হ্যাঁ, আর আয়ন যেটা নিয়ে কাজ করতেছি, অ্যানোড ক্যাথোডের এই দুইটারই বিক্রিয়া হবে। এখানে নাইট্রেট, এখানে কিছু দেখ, এখানে নাইট্রেট কি করছে সেটাও দেখানো হয়েছে, নিকেল কি করছে সেটাও দেখানো হয়েছে, কিন্তু এই কেসের ক্ষেত্রে কি হবে? আমরা যেহেতু দণ্ডটা নিকেলের নিছি আর দ্বন্দ্বের সাথে মিল পাচ্ছি আর একটা নিকেল 2+ আয়নের, তাহলে অ্যানোড আর ক্যাথোডের দুইটাই নিকেল নিয়ে কাজ হবে, নাইট্রেটের কোনো কাজ নাই, নাইট্রেট এখানে চুপচাপ বসে থাকবে, নাইট্রেটের কোনো কাজ নাই। এটা হচ্ছে সেকেন্ড কেসের একটা নিয়ম আর কি। তাহলে এখন কি হচ্ছে দেখ, ব্যাটারি পজিটিভ প্রান্ত এখানে যুক্ত করছে, নেগেটিভ প্রান্ত এখানে যুক্ত করলাম, তার মানে এখানে এসে এখানে দণ্ডটা নিচে নিকেল তড়িৎদ্বার, এখানে দণ্ডটা নিচে নিকেল তড়িৎদ্বার, এখানে এসে অনেকগুলো মাইনাস জমা হচ্ছে। আবার পাত্রের মধ্যে আগে থেকে নিকেল 2+ আছে, কারণ পাত্রের মধ্যে যে দ্রবণটা আছে এটা হচ্ছে নিকেল নাইট্রেটের দ্রবণ, তো দ্রবণটা তো দ্রবণ আকারে থাকবে না, এটা আয়ন আকারে থাকবে, তো দ্রবণের নিকেল 2+ গুলো এখানে অনেকগুলো দ্রবণের নিকেল 2+ আছে। আবার এই দণ্ডটা নিকেলের তড়িৎদ্বার। এই কেসে কি হয় জানো? এই কেসে হচ্ছে যে এই যে অ্যানোডে যে নিকেল আছে, নিকেল তড়িৎদ্বার, এই নিকেল তড়িৎদ্বার গুলো দুইটা ইলেকট্রন ছেড়ে দণ্ডে দ্রবণে চলে আসে। এ দেখ, ওই মনে আছে না বলছি না, এই যে প্রথম ক্লাসে বলছিলাম, এই যে নিকেলের দণ্ড বা জিঙ্কের দণ্ড, জিঙ্ক কি করতো? দুইটা করে ইলেকট্রন এখানে ছেড়ে দিত আর জিঙ্ক 2+ আকারে এখানে চলে আসতো, তাই না? এটা হচ্ছে এই ঘটনা অ্যানোডে ঘটতেছে, কারণ অ্যানোডে সবসময় জারণ করতেছে। তুমি এখানে জারণ ঘটাতে গেলে তোমার তো নাইট্রেটকে লাগবে, কিন্তু নাইট্রেট নিয়ে তো এই কেসে কোনো কাজ নাই। তো এই কেসে যখন কাজ নাই, নিকেল দিয়ে কোনো না কোনো ভাবে জারণটা ঘটাতে হবে। নিকেল 2+ এসে ওই ইলেকট্রন গ্রহণ করলে তো এটা ক্যাথোডের কাজ হয়ে যেত, তাহলে জারণ করবে কেমনে? এই যে নিকেলের যে তড়িৎদ্বারটা আছে
নিকেল তড়িৎদ্বার মানে কি, এই তড়িৎদ্বারটা অনেকগুলা নিকেল দিয়ে বানানো। এখানে যে অনেকগুলো নিকেল আছে, একটা একটা নিকেল কি করতেছে, দুইটা করে ইলেকট্রন ছাড়তেছে, কারণ নিকেল সবসময় নিকেল 2+ আকার, নিকেল থেকে নিকেল 2+ হয়ে যায়, নিকেল 2+ হয়ে যায়, দুইটা করে ইলেকট্রন ছাড়ে। তার মানে এখানে অনেকগুলা নিকেল কি করতেছে, দুইটা করে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তারের মধ্যে, যে তারের মধ্যে ছেড়ে দিচ্ছে, আর নিকেল 2+ আকারে বের হয়ে আসতেছে, এই যে নিকেল 2+ আকারে দ্রবণে চলে আসতেছে। এখানে ঘটনা ঘটে কি, দ্রবণে তো আগে থেকে নিকেল 2+ ছিল, যেগুলো দ্রবণের নিকেল 2+, তড়িৎদ্বারের না, তড়িৎদ্বার থেকে যেগুলো আসতেছে ওগুলা না, দ্রবণ তো আগে থেকে, এই যে আগে থেকেই নিকেল 2+ ছিল, যেগুলা আসতেছে তড়িৎদ্বার থেকে ওগুলা না, আগে থেকে ছিল, তাই না? ওই আগে থেকে ছিল আর নতুনগুলা যে আসতেছে এর মধ্যে কি ঘটে? তোর কথার কথা, এই তড়িৎদ্বার থেকে একটা নিকেল 2+ আসছে, আর দ্রবণে আগে থেকে যে নিকেল 2+ অনেকগুলো ছিল, ওই একটা ক্যাথোডে গিয়ে জমা হয়ে যাবে। যদি তড়িৎদ্বার থেকে দুইটা নিকেল 2+ আসে, ক্যাথোডে গিয়ে আগে থেকে যে নিকেল 2+ গুলো ছিল, দুইটা নিকেল 2+ গিয়ে ক্যাথোডে জমা হয়ে যাবে। কেন জমা হবে? কারণ ক্যাথোডে তো নেগেটিভ চার্জগুলো জমা হচ্ছে। হ্যাঁ, এই যে নেগেটিভ, অনেকগুলো, কারণ ব্যাটারি নেগেটিভ চার্জ যুক্ত, তো নেগেটিভ চার্জ যেহেতু যুক্ত, তার মানে নেগেটিভ প্রান্ত নেগেটিভ চার্জগুলো ওখানে যুক্ত হচ্ছে। হ্যাঁ, আর নিকেল 2+ এর কি দরকার? নিকেল 2+ থেকে নিকেল হওয়ার প্রয়োজন, তার মানে দুটো ইলেকট্রন গ্রহণ করতে হবে, প্রাপ্তাই গ্রহণ করবে ক্যাথোডে। তার মানে এখন ক্যাথোডে ঠিকই বিজারণ করতেছে আর অ্যানোডে ঠিকই জারণ করতেছে, আমরা ওই ব্যাপারটা ঠিক রাখতে পারছি। হুম, কথা এটা না, কথা আমি যেটা বলতে যাচ্ছিলাম, যে তড়িৎদ্বার থেকে যে পরিমাণ নিকেল আসবে, ঠিক সেম পরিমাণ নিকেল এখানে ক্যাথোডে গিয়ে জমা হয়ে যাবে। তো আলটিমেটলি দ্রবণের ঘনমাত্রা কোনোভাবেই পরিবর্তন হবে না, কারণ দুইটা নিকেল 2+ যদি তড়িৎদ্বার থেকে আসে, আগে থেকে দুইটা নিকেল 2+ থাকা ক্যাথোডে গিয়ে জমা হয়ে যাবে। আলটিমেটলি কোনো চেঞ্জ হইলো? চেঞ্জ হইলো না। দ্রবণের ঘনমাত্রা এই কেসে অপরিবর্তিত থাকে। আর এই ক্ষেত্রে অ্যানোড আর ক্যাথোডের ক্ষেত্রে কি হচ্ছে দেখি তো, অ্যানোডের ক্ষেত্রে কিন্তু নিকেল 2+ আকারে চলে আসতেছে, তাই না? তার মানে অ্যানোডের ক্ষয় হচ্ছে, অ্যানোডে কিন্তু নিকেল 2+ গুলো আর জমা হচ্ছে না, কারণ নিকেল নিকেলের সাথে কেন জমা হবে? আর এই ক্ষেত্রে নাইট্রেটের কোনো কাজ নেই, এটাও বলছি। হ্যাঁ, তার মানে অ্যানোডে কি হচ্ছে, প্রতিটা নিকেল কি করতেছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দ্রবণে চলে আসতেছে। তার মানে একটা একটা ধর এই তড়িৎদ্বারটা 100টা নিকেল দিয়ে তৈরি, তার মধ্যে 10টা নিকেল 2+ এখানে চলে আসছে, তার মানে এটা ক্ষয় হয়েছে না? ক্ষয় হয়েছে মানে কি, ওজন কমে গেছে না? তো ডাব্লিউ অফ অ্যানোড বর্তমান সমান কি হবে? ডাব্লিউ অফ অ্যানোড মানে পূর্বে যেটা ছিল, অ্যানোডের পর পূর্বে যেটা ছিল, মাইনাস যে পরিমাণ নিকেল এখানে চলে আসছে ওইটার পর। ওকে, তাহলে অ্যানোডের কি হচ্ছে, অ্যানোডে হচ্ছে যে ক্ষয় হচ্ছে, তার মানে অ্যানোডের পরটা আগে থেকে কমে যাচ্ছে। আর ক্যাথোডে কিন্তু নিকেল 2+ গুলো জমা হচ্ছে, তাহলে ক্যাথোডের পর পূর্বের সাথে যে পরিমাণ জমা হচ্ছে সেটা যুক্ত হচ্ছে, তার মানে যোগ হবে। হ্যাঁ, ভর বাড়তেছে আর অ্যানোডের ভর কমতেছে এই কেসের ক্ষেত্রে। একটা জিনিস খেয়াল রাখবি, যে পরিমাণ অ্যানোডের ভর এখান থেকে ক্ষয় হয়ে বের হচ্ছে, ঠিক সেম পরিমাণ অ্যানোডের ভর এখানে জমা হচ্ছে। আমি কেন বলছি, দুইটা নিকেল 2+ এখানে বের হয়ে আসছে, দুইটা নিকেল 2+ এখানে এসে জমা হচ্ছে, এই দুইটা এই ডাব্লিউ অফ নিকেল 2+ এর মান দুইটার ক্ষেত্রে সমান। তার মানে অ্যানোডের ক্ষেত্রে এই ডাব্লিউ অফ নিকেল 2+ মানটা এখানে বিয়োগ হচ্ছে, আর এখানে হচ্ছে ডাব্লিউ অফ নিকেল 2+ এর মানটা যোগ হচ্ছে ক্যাথোডের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছি। তো এখন যে অঙ্কটা করা হবে, এই অঙ্কটা দিয়ে প্রায় বোর্ডে আসছে। আর এই অঙ্কটাই হচ্ছে যে এই চ্যাপ্টারে একটু ব্যতিক্রম অঙ্ক, বলতে কেসের সাথে মিলছে, তো এই কেসের সাথে মিলার কারণে অঙ্কটা একটু বুঝা লাগে। একদম সিম্পল অঙ্ক ভাই, বেসিক বুঝতে পারলে আর জুনিয়র কিছু লাগে না। বলতেছে যে 0.5 লিটার আয়তনের 2 মোলার নিকেল নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 3.7 এম্পিয়ার বিদ্যুৎ 6 ঘন্টা যাবৎ প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে চালনা করা হলো। ক্যাথোডে কি পরিমাণ নিকেল জমা হবে, তড়িৎ বিশ্লেষণের পর ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে? হুম, একদম ইজি অঙ্ক ভাই। প্রথম কথা হচ্ছে, আমাদেরকে কি কি ক্লু দিয়ে দিচ্ছি সেটা আমাদেরকে জানা লাগবে। আমাদের মধ্যে একটা পাত্র আছে, হ্যাঁ, প্লাত্তর মধ্যে আমাদেরকে বলেছে প্লাটিনামের তড়িৎদ্বার, তার মানে এটা কোন কেসে পড়তেছে? 1 নাম্বার কেসের মধ্যে পড়তেছে। তড়িৎদ্বার আর আয়নের মধ্যে কোনো মিল নাই, 1 নাম্বার কেস তো আর ইজি। হুম, প্লাটিনাম তড়িৎদ্বার আছে, আর এখানে ব্যাটারি লাগাই দিলাম। এখন হচ্ছে যে দ্রবণের মধ্যে নিকেল 2+ আর নাইট্রেট মাইনাস আছে, নাইট্রেট গুলো যেহেতু 2 নাইট্রেট মাইনাস আকারে আছে, এটা বললাম না। তো বলতেছে আমাদের কি যে এই যে যে দ্রবণটা আছে এটা হচ্ছে নিকেল নাইট্রেটের একটা দ্রবণ, যেটার আয়তন হচ্ছে 0.5 লিটার, আর ঘনমাত্রা হচ্ছে 2 মোলার, ঘনমাত্রা হচ্ছে 2 মোলার। তো আমাদেরকে বলছে যে এত বিদ্যুৎ 3.7 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 6 ঘন্টা যাবত চালনা করা হলে ক্যাথোডে কি পরিমাণ নিকেল জমা হবে। তার মানে আমাদের কাজ শুধু নিকেল দিয়ে কাজ,
তাহলে আমাদের আই এর মানও দেওয়া আছে, টি এর মানও দেওয়া আছে, ডাব্লিউ নিকেল বের করা কি কোনো ব্যাপার? আইটি সমান NeF, এখান থেকে n কে W/m আকারে লেখো। আর নিকেলের পারমাণবিক ভর কত? 58.7, তার মানে কত গ্রাম ভর এখানে ইউজ হচ্ছে সেটা বের হয়ে যাচ্ছে, তার মানে WF নিকেল বের হয়ে গেছে 24.3 গ্রাম নিকেল, তার মানে এখানে জমা হচ্ছে, এটা বের হয়ে গেছে। এখন আমাদেরকে কি বলছে যে তড়িৎ বিশ্লেষণের পর ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে? তড়িৎ বিশ্লেষণের পর ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে? আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের আগে ঘনমাত্রা কত ছিল? 2 মোলার। ঘনমাত্রা বলতে কি বোঝায়? 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, এটাতে ঘনমাত্রা বুঝি, তাই না? এখন আমাদেরকে বলছে তড়িৎ বিশ্লেষণের পর কি হবে এই ঘনমাত্রাটা। পূর্বে কি ছিল? 2 মোলার। এখন পরে কি হবে? তড়িৎ বিশ্লেষণের পর কি হবে ভাই? নিকেল আগে তো এখানে যত ধর 100 গ্রাম নিকেল টুকরা ছিল, কথার কথা ধর 100 গ্রাম নিকেল টুকরা ছিল, 100 গ্রাম থেকে 24.3 গ্রাম এখানে জমা হয়ে গেছে না? তার মানে দ্রবণ থেকে এত গ্রাম নিকেল কমে গেছে না? যেহেতু ঘনমাত্রা হিসাব করা হয় মোল সংখ্যাতে, তাই আমরা এটা মোল সংখ্যা দিয়ে হিসাব করব। হ্যাঁ, তো আমরা কি জানি ডাব্লিউ মান হচ্ছে 24.3 গ্রাম কি চলে গেছে, তো এটা এত গ্রাম চলে গেছে, তো কত মোল চলে গেছে এটা কেমন হিসাব করবো? এটা n সমান W/m বসাই দিলে হচ্ছে। হ্যাঁ, 24.3 আর m এর মান কত? নিকেলের m এর মান এখানে দেওয়া আছে 58.3, 58.3 মানে m এর মান নিকেলের। এই যে 58.7, সরি 58.7, 58.7 মানে বসাবো। তাহলে এটার মান কত আসতেছে? আমি একটু ক্যালকুলেটর মারি। 24.3 ভাগ 58.7, তাহলে কত আসছে? 0.41, 0.41। তার মানে 0.41 মোল চলে গেছে, 41 মোল চলে গেছে, 0.41 মোল চলে গেছে। আগে কত ছিল সেটা বের করতে হবে। আগে কত ছিল সেটা কেমনে বের করবো? ভি এর মান দেওয়া আছে আর এস এর মান আগে পূর্বেরটা দেওয়া আছে ঘনমাত্রা। হ্যাঁ, ঘনমাত্রা মান সমান আমরা এস সমান কি জানি? n ইকুয়াল n ডিভাইড বাই ভি। তার মানে n সমান কি হবে? এস ইনটু ভি। এস দেওয়া আছে কত? 2, আর ভি দেওয়া আছে 0.5 লিটার। তাহলে এটার মান কত আসতেছে? এটার মান আসতেছে 1 1 1 মোল। তার মানে আগে ছিল, আগে n এর মান ছিল 1 মোল, আর এখন n থেকে চলে গেছে 0.41 মোল চলে গেছে। তাহলে বাকি অবশিষ্ট রয়ে গেল কত? 0.41। হ্যাঁ, এটার মান কত আসে? 0.58 মোল। 0.58 মোল অবশিষ্ট রয়ে গেল দ্রবণের মধ্যে, তাই না? এখন 0.58 মোল কত লিটারে রয়ে গেল? আমরা কি লিটারে কোনো চেঞ্জ করছি? এখনো তো দ্রবণটা 0.5 লিটারের দ্রবণ, আমরা তো লিটারে কোনো চেঞ্জ করি নাই। লিটার আয়তন কি চেঞ্জ হয় নাকি? হ্যাঁ, 0.5 লিটার রয়ে গেছে, পানিতে এখনো 0.5 লিটার রয়ে গেছে, পানি থেকে নিকেল গুলো চলে গেছে, ঠিক না? ব্যাপারটা এরকম আর কি, এখানে দ্রবণ বলতে পানিকে বুঝেছি হালকা করে। তার মানে বর্তমানে 0.5 লিটারে মোল সংখ্যা আছে 0.58 লিটার, তাই না? সরি, 0.58 মোল। এখন বর্তমানে ঘনমাত্রা বের করতে হচ্ছে দ্রবণের ঘনমাত্রা, মানে কি 1 লিটারে যত মোল দ্রব দ্রবীভূত থাকে। তাহলে 1 লিটার থাকে কত মোল? 1 লিটার থাকবে 0.58 ডিভাইড বাই 0.5, তাহলে আনসার যেটা হয় সেটাই আমাদের মান। বুঝতে পারছি? আশা করি বোঝানো গেছে। এখানে কি নাইট্রেট নিয়ে কোনো কাজ হয়নি? না ভাইয়া, নাইট্রেট নিয়ে কোনো কাজ হয়নি। নাইট্রেট নিয়ে কাজ হয়নি কারণ কেন? নাইট্রেট তো ঠিক আছে, নাইট্রেট কোথায় জমা হবে? নাইট্রেট জমা হবে এখানে অ্যানোডে জমা হবে। তাহলে নাইট্রেট জমা হলে নাইট্রেটের পরিমাণও তো দ্রবণ থেকেই কমে যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে হিসাব করলে ঘনমাত্রার মান তো আর অন্যরকম। যেহেতু আমাদেরকে নাইট্রেট কত পরিমাণ কমে যাচ্ছে বা নাইট্রেট বের করতে বলা নেই, তো আমরা এটা বের করবো না। আমাদেরকে শুধু নিকেল নিয়ে বলা আছে, তাহলে নিকেলের ক্লু নিয়ে আমরা দ্রবণের ঘনমাত্রা বের করে করবো। আর ওইরকম কঠিন অঙ্ক আমাদের আসবেও না, আমাদের যে কোনো একটা আসবে, যে কোনো একটা আগে যতটুক নিকেল ছিল ততটুক নিকেল এখানে গেছে সেটা বের করে ফেলা। হ্যাঁ, আর এন নিয়ে বেশি ক্লিয়ার থাকা, মূল সংখ্যা নিয়ে বেশি ক্লিয়ার থাকা। সবসময় মনে রাখতে হবে এন এর মান যদি আমরা জানি, ওই এন এর মান থেকে আমরা যে কোনো জায়গায় কম্পাস পেতে পারি। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা বুঝাতে পারছি। এখানে অঙ্কটা অন্যভাবে দেওয়া আছে, তো আমরা ওইভাবে করি নাই। এখানে স্টোকিওমেট্রি দিয়ে ম্যাথ করানো আছে। স্টোকিওমেট্রি যেটা আমরা এখনো, স্টোকিওমেট্রি আমি কি সেটা তোকে বুঝাইছিলাম, কিন্তু ভালোভাবে তো প্র্যাকটিস করি, ওই চ্যাপ্টার আর করি নাই। যেহেতু ওই চ্যাপ্টার ভালোভাবে প্র্যাকটিস করি নাই, তো স্টোকিওমেট্রিতে আমি আর গেলাম না আর কি, কারণ স্টোকিওমেট্রি বুঝাতে গেলে আবার স্টোকিওমেট্রিটা বোঝানো লাগবে নতুন করে। তো আমরা যেটা বেসিক নলেজ দিয়ে আমরা ম্যাথটা করে ফেলছি। ওকে, তাহলে এখন হচ্ছে যে আমরা কি করবো? এখন হচ্ছে আমাদেরকে এখন সেকেন্ড কেস নিয়ে ম্যাথ করতে হবে। সেকেন্ড কেসে কি হবে? এখানে দণ্ডটাও নিকেলের, আয়ন আছে নিকেলের, তার মানে সেকেন্ড কেসে কিন্তু নাইট্রেটের ক্লাস এমনিই নেই, আগে থেকেই নেই, নাইট্রেটের ক্লাস আগে থেকেই বাদ। হ্যাঁ,
তাহলে এখন কি করতে হবে 0.5 লিটার আয়তনের সবকিছু সেম, মানে দ্রবণটা আয়তন দিয়ে দিচ্ছে 0.5, অ্যাস সমান দিয়েছে 2 মোলার। দ্রবণের মধ্য দিয়ে এত এত অ্যাম্পিয়ার এত ঘন্টা যাবত নিকেলের মধ্যে চালনা করা হলে তড়িৎ বিশ্লেষণের পূর্বে অ্যানোড আর ক্যাথোডের ভর যথাক্রমে তড়িৎ বিশ্লেষণ করার আগে, মানে কারেন্ট সাপ্লাই দেওয়ার আগে অ্যানোডের ভর ছিল 50 গ্রাম আর ক্যাথোডের ভর ছিল 100 গ্রাম। তো তড়িৎ বিশ্লেষণের পর অ্যানোড আর ক্যাথোডের ভর কি হবে? মোট কথা সূত্রের মুখস্থ থাকলে ডাইরেক্ট সূত্র মুখস্থ বসাই দিবি, আর যদি বুঝে থাকো বুঝলে তো আরো ভালো। হ্যাঁ, সেকেন্ড কেসে কি হয়? সেকেন্ড কেসে নাইট্রেট নিয়ে আমরা কোনো কাজ করবো না, তাই না? সেকেন্ড কেসে অ্যানোডে কি হয়, যে ঠিক যে পরিমাণ দ্রবণ নিকেল 2+ আছে ওগুলো এখানে জমা হয় ঠিক তত পরিমাণ যে পরিমাণ নিকেল এখানে ক্ষয় হয়ে চলে আসতেছে, তাই না? অ্যানোড থেকে যদি একটা নিকেল 2+ চলে আসে, ক্যাথোডে গিয়ে একটা নিকেল 2+ জমা হবে, তাই না? অ্যানোড থেকে যদি দুইটা নিকেল 2+ চলে আসে, তাহলে ক্যাথোডে গিয়ে দুইটা নিকেল 2+ জমা হবে। হ্যাঁ, তার মানে এই ক্ষেত্রে অ্যানোডের ক্ষয় হয়, ক্যাথোডের ভর বাড়ে, তাই না? প্রথমে তো আমাদেরকে আগে এটা বের করতে হবে যে কত গ্রাম নিকেল জমা হচ্ছে। হ্যাঁ, কেমনে বের হচ্ছে? ওই সহজ সূত্র যে আইটি সমান NEF। এখান থেকে n কে আমরা শুধু W অফ নিকেল 2+ আর 58.7 দিয়ে করব। হ্যাঁ, এখান থেকে W নিকেল 2+ হয়ে গেছে 24.3 গ্রাম। তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? এত গ্রাম নিকেল জমা হচ্ছে। এত গ্রাম নিকেল কোথায় জমা হয়? ক্যাথোডে জমা হয়। এখন আমরা কি জানি? ক্যাথোডে যে পরিমাণ ভর জমা হচ্ছে ঠিক সেম পরিমাণ ভর অ্যানোড থেকে বের হয়ে আসতেছে। হ্যাঁ, তার মানে পরবর্তীতে তড়িৎ বিশ্লেষণের পর অ্যানোডের ভর কি হবে? আগে ছিল 50, এখন 50 থেকে এত গ্রাম ভর বেড়ে যাচ্ছে, তাহলে আনসার হচ্ছে এত। আর ক্যাথোডের ভরটা বেড়ে যাচ্ছে কারণ এখানে নিকেল করে জমা হচ্ছে, যে আগে ছিল 100, 100 সাথে এত গ্রাম যোগ হবে 24.3। তার মানে এটা হচ্ছে যে কি আনসার। ডাইরেক্ট সূত্র বসা দিলে অঙ্ক হয়েই গেল। আমরা যদি জানি যে কেস সেকেন্ড কেসের ক্ষেত্রে অ্যানোডের ভর পরবর্তী মানে পরিবর্তিত ভরটা কি হয় আর ক্যাথোডের পরিবর্তিত ভরটা কি হয়, এই সূত্রটা যদি জানি এটা তো একদম ইজি। কারণ যে পরিমাণ ভর এখানে যাচ্ছে ওই পরিমাণ ভর এখানে বের হয়ে আসতেছে, এটাই হচ্ছে কথা। তার মানে এই মানটা কিন্তু আর চেঞ্জ হয় না। 24.3 গ্রাম আমরা জমাইছি, এই জমা হওয়ার পর নিয়ে আমরা এটাও বের করে বলতে পারছি, তার মানে এত পরিমাণ ভর এখান থেকে বের হয়ে আসছে। ইজি ব্যাপার। তারপর হচ্ছে যে ইয়া, আচ্ছা এই অঙ্কটা একটু একটু ট্রিকি প্রশ্ন বলতে সামান্য একটু মাথা ঘামাইলে হয়ে যায়। মাথা কেমনে ঘামাবি? তো আমাদেরকে কি বলতেছে দেখ, প্রতি গ্রাম জিঙ্ক ক্যাথোডে জমা করতে খরচ হয় 60 টাকা। প্রতি গ্রাম জিঙ্ক ক্যাথোডে জমা করতে খরচ হয় 60 টাকা। তাহলে 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে কত টাকা খরচ হবে? হ্যাঁ, এই যে ট্রিকটা হচ্ছে যে জিঙ্কের ক্লু দিয়ে তোমার অ্যালুমিনিয়ামের ক্লু বের করতে হবে। জিঙ্কের ক্লু দিয়ে সেটা কেমনে? প্রথম কথা হচ্ছে আমাদেরকে এটা বের করতে হবে, কারণ আমাদেরকে তো বলছে জিঙ্ক প্রতি গ্রাম, মানে 1 গ্রাম জিঙ্ক ক্যাথোডে জমা হতে খরচ হয় 60 টাকা। 15 গ্রাম অ্যালুমিনিয়াম জমাতে কত টাকা খরচ হবে? আরে ভাই, অ্যালুমিনিয়ামতে কিছু দেওয়া নেই। হ্যাঁ, যদি বলা হয় 1 গ্রাম অ্যালুমিনিয়াম জমাইতে এত টাকা লাগে, তাহলে 15 গ্রাম কত হইতে লাগে এটা বের করে বলতে হবে। আমাদেরকে দিয়ে দিচ্ছে 1 গ্রাম জিঙ্ক জমাইতে কত গ্রাম লাগে। তাহলে আমাদেরকে আলটিমেটলি অঙ্কটার মেইন টপিক হচ্ছে যে 15 গ্রাম অ্যালুমিনিয়াম সমান অ্যাকচুয়ালি কত গ্রাম জিঙ্ক সেটা বের করা। 15 গ্রাম অ্যালুমিনিয়াম সমান কত গ্রাম জিঙ্ক। ধর কথার কথা 15 গ্রাম অ্যালুমিনিয়াম সমান বের হয়েছে 20 গ্রাম জিঙ্ক। তাহলে 1 গ্রাম জিঙ্কের জন্য খরচ হয় কত? 20 গ্রাম জিঙ্কের জন্য খরচ হয় কত? ওই 20 গ্রাম জিঙ্কের জন্য যেটা খরচ হয় সেটাই তো 15 গ্রাম অ্যালুমিনিয়াম জন্য খরচ হয়। কারণ আমরা 15 গ্রাম অ্যালুমিনিয়াম সমান অ্যাকচুয়ালি কত গ্রাম জিঙ্ক সেটা বের করা হচ্ছে আমাদের টার্গেট। এখন কেমনে বের করবো? আমাদেরকে বলছে এখন ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি যে আচ্ছা, যেহেতু এখানে কারেন্টের নিয়ে কিছু বলে দেওয়া নেই, তার মানে এখানে জিঙ্কের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে ধরে নিলাম অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে। আর কারেন্ট যখন ধ্রুবক থাকে তখন আমরা সূত্র কি জানি যে ডাব্লিউ সমানুপাতিক জ্যাট। কারণ ডাব্লিউ সমান যদি জ্যাট কি হয়, ডাব্লিউ সমান যদি জ্যাট কি হয়, এখানে কারেন্ট ধ্রুবক কিউ ধ্রুবক, তার মানে এটা কি হবে? ডাব্লিউ সমানুপাতিক জ্যাট হবে, তাই না? তার মানে ডাব্লিউ অফ জ্যাট সমান কিউ। আর এই কিউ মানটা অ্যালুমিনিয়ামের জন্য যা জিঙ্কের জন্য তা, তাই না? ওকে, তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ অফ অ্যালুমিনিয়াম ডিভাইড বাই জ্যাট অফ অ্যালুমিনিয়াম সমান, আচ্ছা এই অঙ্কটা শর্টকাটে করছে তো আমি বলি, তাহলে এইটা কি জানো যে ডাব্লিউ অফ অ্যালুমিনিয়াম সরি কিউ অ্যালুমিনিয়ামের যা জ্যাটেরও তা, জ্যাটের তা বলতে জিঙ্কেরও তা, অ্যালুমিনিয়ামের যা কিউর মান জিঙ্কেরও কিউর মান তা।
তাহলে এখন আমরা দেখছি দুজনেরই কিউর মান হচ্ছে এইটা, তার মানে আমরা বলতে পারি না যে ডাব্লিউ অফ অ্যালুমিনিয়াম ডিভাইড বাই চ্যাট অফ অ্যালুমিনিয়াম ডিভাইড বাই ডাব্লিউ অফ জিঙ্ক ডিভাইড বাই চ্যাট অফ জিঙ্ক, বলতে পারি না। আবার চ্যাট সমান অ্যালুমিনিয়াম সমান কি জানি, ডাব্লিউ অফ অ্যালুমিনিয়াম সমান আমরা চ্যাটকে যদি বলি এম অফ অ্যালুমিনিয়াম ডিভাইড বাই ইএফ, কারণ আমরা চ্যাটের সূত্র কি জানি, এম সমান এম ডিভাইড বাই ইএফ, তাই না? তাহলে ই অফ অ্যালুমিনিয়াম ইন্টু এফ, এফ এর মান তো সবসময় ৯৬৫০০, এটা সমান আমরা বলতে পারি ডাব্লিউ অফ জিঙ্ক ডিভাইড বাই চ্যাট অফ জিঙ্কের ক্ষেত্রে এম অফ জিঙ্ক ডিভাইড বাই ই অফ জিঙ্ক ইন্টু এফ হবে, তাই না? তা এরপর যদি অঙ্কটা আরেকটু বাড়াই, তাহলে সুন্দর করে যদি লিখি, তাহলে এটাকে আমরা লিখবো ডাব্লিউ অফ অ্যালুমিনিয়াম ডিভাইড বাই এম অফ অ্যালুমিনিয়াম ইন্টু ই অফ অ্যালুমিনিয়াম ইন্টু এফ ইজ ইকুয়াল, কারণ ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে এটা উপরে উঠে যায়, এটা নিচে নেমে যায়, এটা আমরা জানি, আর এখানে গুণ গুণ চিহ্ন হয়ে যায়। ওকে, তাহলে এটা বুঝতে পারছি। আর ঠিক সেম ক্ষেত্রে জিঙ্কের ক্ষেত্রে ডাব্লিউ অফ জিঙ্ক ডিভাইড এম অফ জিঙ্ক ইন্টু ই অফ জিঙ্ক ইন্টু এফ, এখানে দেখ এফ এফ সমান সমান এফ এফ কাটাকাটি গেল, হ্যাঁ, আর ই অফ জিঙ্ক হচ্ছে 2, তুল্য সংখ্যা 2, কারণ জিঙ্ক থাকে 2 প্লাস আকারে আর অ্যালুমিনিয়াম থাকে 3 প্লাস আকারে, হ্যাঁ, তার অ্যালুমিনিয়ামটা কত হবে, এটা 3, হ্যাঁ, আর এখানে তোমার আমরা তো এটা বের করতে হবে 15 গ্রাম অ্যালুমিনিয়াম সমান কত গ্রাম জিঙ্ক, কারণ আমাদের মেইন ক্লু কিন্তু জিঙ্ক দিয়ে দেওয়া আছে, অ্যালুমিনিয়াম দিয়ে দেওয়া নেই, তার মানে আমরা এখানে অ্যালুমিনিয়ামের ভরটা 15 বসাই দিব, 15 বসাই দিব, আর এম এম তো যেটা প্রাকৃতিক ভর অ্যালুমিনিয়ামের, আর এখানে জিঙ্কের ইয়াটা বসাই দিব, প্রকৃত পারমাণবিক ভরটা, আর ডাব্লিউ অফ জিঙ্কটা বের করবো, কারণ এত গ্রাম অ্যালুমিনিয়াম সমান অ্যাকচুয়ালি কত গ্রাম জিঙ্ক হচ্ছে সেটা বের করতে হবে। হ্যাঁ, তখন দেখা গেল যে 15 গ্রাম অ্যালুমিনিয়াম সমান, এই যে কই গেল, হ্যাঁ, 15 গ্রাম অ্যালুমিনিয়াম সমান 54.5833 গ্রাম জিঙ্ক, তার মানে 15 গ্রামে 4 অ্যালুমিনিয়াম যে কথা, এত গ্রাম জিঙ্ক সেম কথা। তাহলে এখন তোমাকে বলে দিছি 1 গ্রাম জিঙ্ক জমা করতে এত টাকা খরচ হয়, তাহলে এত গ্রাম জিঙ্ক খরচ করতে এত টাকা খরচ হয়, আর এত টাকাটাই 15 গ্রাম অ্যালুমিনিয়ামের খরচ করতে জমা হইতে তত টাকাই খরচ হবে, কারণ এত গ্রাম সমান এত গ্রাম জিঙ্ক সমান এত গ্রাম হচ্ছে যে কি অ্যালুমিনিয়াম, শেষ। আচ্ছা, এরপরে অঙ্কটা কি বলতেছে, যে এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, এখন আশা করি পারার কথা। এরপর একটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, তাহলে আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। আজকের ক্লাস এতটুকুই, ছুটি।